আমাদের স্টুডেন্টদের প্রধান সমস্যা হচ্ছে আবাসন সমস্যা। এই সমস্যাটার জন্য শিক্ষার্থীরা খুব বেশি ভোগান্তির শিকার হয়। তো শিক্ষার্থীদের এই আবাসন সমস্যা সমাধান করার কিছু সহজ উপায় আমরা বা বাস্তবসম্মত কিছু উপায় আমরা বের করেছি। ১ নম্বর উপায় হলো আমাদের ২ টা হলের কাজ চলমান রয়েছে। এই ২ টা কাজ সেনাবাহিনী করছে আরকি। খুবই দ্রুত বেগে এগিয়ে চলছে কাজ, ২ টা হলের নির্মাণ কাজ। এই কাজগুলো যদি আমরা ২০২৬ সালের ভিতরে আমরা অল্প সময়ের ভিতরে শেষ করতে পারি, তাহলে ২ টা হলে একটা বড় সংখ্যক স্টুডেন্টরা এখানে উঠে যেতে পারবে। আমাদের আরেকটা হল আছে সৈয়দ নজরুল ইসলাম হল। ওটা খুবই জীর্ণশীর্ণ অবস্থা আরকি। তো ওইটার অর্ধেক জমি কিছু মানুষ দখল করে রেখেছে, আর অর্ধেক জমি বিশ্ববিদ্যালয়ের দখলে আছে। তো যে অর্ধেক দখল করে নিচ্ছে মানুষরা, তারা ওখানে টিন শেডের ঘর তুলে দখল করে রাখছে আরকি। খুব বেশি বড় যে প্রতিষ্ঠান করছে, বিল্ডিং করছে এমন না। তো ওই জমিটা চাইলেই উদ্ধার করা সম্ভব। তো ওখানে যদি আরেকটা হল করা যায় খুব দ্রুত সময়ের ভিতরে, তাহলে ঢাকার ভিতরে ৩ টা হল হইলে ৩ টা হলে আপনার ১,০০০ করে মানুষ থাকলে ৩,০০০ স্টুডেন্টের আবাসন সমস্যা। এই যে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। ইজিলি সমাধান করা সম্ভব। তারপরে আমাদের ২য় ক্যাম্পাসের যে কাজ চলছে, এখানে ৭ একরের একটা জমি আছে, যে জমিটা আসলে আবাসন তৈরি করার জন্য উপযুক্ত। ওইটা অলরেডি কিছু ওখানে ভবন আছে, যারা আগে মালিকানা যারা ছিল তাদের। তো ওই ভবনগুলো ভেঙে যদি ওখানে আমাদের কিছু ফান্ডিংও আমরা আছে অলরেডি। তো এই ইউনিভার্সিটির ফান্ডে কিছু টাকা জমা আছে এটা আবাসন করার জন্য। এই কাজটা যদি আমরা সেনাবাহিনীর মাধ্যমে অতি দ্রুত বাস্তবায়ন করতে পারি, তাহলে ওখানে আরও ৩-৪ হাজার স্টুডেন্টের আবাসন সমস্যা সমাধান করা সম্ভব। তার মানে ৬-৭ হাজার স্টুডেন্টের আবাসন আপনি যদি সমস্যা নিশ্চিত করতে পারেন ১ বছরের ভিতরে, এটা একটা হিউজ অ্যাচিভমেন্ট হিসেবে আমরা দেখছি। এবং শুধুমাত্র যদি সদ ইচ্ছে থাকে এবং আমানতদারিতার সাথে কাজগুলো করা হয়, তাহলে এই সমস্যাটা সমাধান করা পসিবল। আমাদের ইউনিভার্সিটি অনাবাসিক হওয়ার কারণে আরেকটা বড় সমস্যা হচ্ছে আমাদের পরিবহনের সমস্যা। সমস্যাটা এতটা গুরুতর যে ধরেন একটা শিক্ষার্থীর ক্লাস হচ্ছে সকাল ১১টায়, তাকে সকাল ৭:৪৫ বা ৮টা বাজে ক্লাসে আসতে হয়, কারণ তার বাস ৫:৩০ ওই বাসে করে চলে আসতে হয়। লোকাল বাসে আসতে গেলে তো তাকে অনেক বেশি দেরি করতে হবে। তো এসে সে সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত ক্যাম্পাসে বসে থাকতে হয়। বসারও জায়গা নেই যে সে কই বসবে, অনেক কষ্ট করে তাকে থাকতে হয় ওই ১১টা বাজে ক্লাস করার জন্য। আবার ধরেন একজন স্টুডেন্টের ১১টায় ক্লাস শেষ, সে সকালে আসছে ৮:৩০ থেকে টানা ক্লাস ১১টায় শেষ, এবার সে বাসায় যাবে, বাট সে বাসায় যেতে পারবে না। তাকে বিকাল ৩:৩০ পর্যন্ত বসে থাকতে হবে যে তার ওই বাস কখন ছাড়বে, সে ওই বাসে করে তাকে বাসায় যেতে হবে। তার মানে এই যে একটা বিভীষিকাময় অবস্থার ভিতরে যাচ্ছে স্টুডেন্টরা, এটার সমস্যা আসলে সমাধান করা পসিবল। এটা হচ্ছে আমরা যদি ডাবল শিফট বাস চালু করতে পারি, যেমন ধরেন যে সকালে একটা বাস আসছে, ১১টার দিকে যদি আরেকটা বাস আসে, তাহলে যার দেরিতে ক্লাস সেই বাসে আসবে। আর হচ্ছে ১টার দিকে একটা বাস বেরিয়ে যাবে, আবার ৩:৩০টার দিকে আরেকটা বাস বেরিয়ে যাবে। তাহলে যার সকালে ক্লাস শেষ সে চলে যাবে, আবার যার বিকালে ক্লাস শেষ সে বিকালে যেতে পারবে। এখন এই ডাবল শিফট বাস চালু করার ক্ষেত্রে প্রধান যে প্রতিবন্ধকতাটা হচ্ছে ড্রাইভার সংকট এবং হলো বাস সংকট, যেটা বিশ্ববিদ্যালয় আমাদেরকে সবসময় বলে আসছে আর কি। এখন ড্রাইভারের সংকট তো আপেক্ষিক, আপনি অস্থায়ী বেসিসে ড্রাইভার নিয়োগ দেওয়াই যেতে পারে। এটা খুব বেশি কঠিন না একটা ইউনিভার্সিটির এত বড় একটা প্রতিষ্ঠানের জন্য। আপনার ১০ জন ড্রাইভার নিয়োগ দিলে কয় টাকা বেতন দিতে হবে? ১.৫-২ লাখ টাকা মান্থলি বেতন দিলে এটা ১০ জন ড্রাইভার নিয়োগ দেওয়া সম্ভব। তো এই ১০ জন ড্রাইভার যদি নিয়োগ দেন, আর বাসের বিষয়টা হলো আমরা যদি কিছু টাকা পয়সা সেভিং করে ইউনিভার্সিটির ফান্ড থেকে, যদি ইউজিসি বর্তমান সময়ে নাকি গাড়ি কেনার জন্য বরাদ্দ দিচ্ছে না, আমি জানি না আসলে বিষয়টা কতদূর সঠিক। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে এটা বারবার বলে আসছে। তো বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো খাত থাকে যেখানে অনেক বেশি টাকার বাজেট থাকে, যেগুলো আসলে পুরো টাকা ওই খাতে লাগে না। তো এখান থেকে যদি আমরা কিছু টাকা সেভ করে ১টা-২টা গাড়ি কিনতে পারি, আমাদের নিজস্ব গাড়ি হলে সুবিধা হচ্ছে এটা আমার নিজস্ব কালার এবং ব্যানারে চলবে, এটা খুবই সুন্দর লাগে দেখতে, এবং এটার পিছনে মায়া মহব্বত একটু বেশি থাকে, যে আমার বিশ্ববিদ্যালয়ের নিজস্ব গাড়ি যাচ্ছে এই জায়গার থেকে, যে আমাদের সিলভার কালার যে গাড়িগুলো, এগুলো দেখতে খুব ভালো লাগে, আমাদের একটা আবেগের জায়গা এবং এটা আমাদের স্থায়ী সম্পদ। এটা যদি আমরা কিনতে পারি তাহলে এটা একটা খুব দ্রুত ম্যানেজ করা যাবে। এবং আমরা যদি বিআরটিসি থেকে আরও ১-২টা বাস ভাড়া বাড়াইতে পারি,
তো বিআরটিসি থেকে অলরেডি তো অনেকগুলো বাসই আমাদের এখানে ভাড়ায় চলে, তো এখানে যদি আমরা আর কিছু বাস ভাড়ায় বাড়াতে পারি, এটা আমাদের জন্য একটা সুন্দর সমাধান। তৃতীয় নম্বর অপশন হচ্ছে আমরা যদি বাহির থেকে 2-3টা বাস নিয়ে আসতে পারি। বাহির থেকে বাস নিয়ে আসার বিষয়টা আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য নতুন কিছু না, যে কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য নতুন কিছু না। আমাদের এখানে নরসিংদী রুটে যে বাসটা চলে নীল কালারের, এই বাসটা কিন্তু ইউনিভার্সিটির ব্যানারেরও বাস না এবং আমার বিআরটিসিরও বাস না। এটা একজন শিল্পপতি, সে তার বাসা নরসিংদী, তার এলাকার ছেলেমেয়েরা যাতায়াত করে, সে একটা বাস কিনে দিয়েছে আমাদেরকে, আব্দুল কাদের মোল্লা থার্মেক্স গ্রুপের। তো তারপরে হচ্ছে আমাদের কয়েকটা ল্যাবও সে করে দিছে জগন্নাথ ইউনিভার্সিটিতে, যে সে আসছে দানশীল মানুষ, সে একটা ল্যাব করে দিছে। তো এটা তো বছরের পর বছর স্টুডেন্টের সুফল ভোগ করছে। তারপরে তো সরকার থেকে আমাদেরকে 2-3টা বাস উপহার দেওয়া হয়েছিল, যে গভর্নমেন্টের পক্ষ থেকে 2টা বাস হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটিকে উপহার দেওয়া হয়েছে। এভাবে করে বিভিন্ন জায়গা থেকে কিন্তু গাড়িগুলো আসছে। তো আমরা যদি এইভাবে কোনো দানশীল ব্যক্তির মাধ্যমে, কোনো অর্গানাইজেশন থেকে কারো কাছে বলে যে আমার এই হাজার হাজার শিক্ষার্থী কষ্ট করছে, আপনারা আমাদেরকে 2টা গাড়ি কিনে দেন, 2টা বাসের তো খুব বেশি দাম না, বা এভাবে যদি আমরা কিছু বাস ম্যানেজ করতে পারি, তাহলে আমাদের এই সমস্যাটা আসলে সমাধান করা সম্ভব। এই জায়গা থেকে আমাদের যে বিষয়গুলো দরকার হচ্ছে, প্রশাসনের একটা সদিচ্ছা, আন্তরিকতা থাকতে হবে, এবং যারা ওই লিডিং চেয়ারে বসবে তাদের হচ্ছে সৎ হইতে হবে। সৎ হওয়া ছাড়া আসলে কোনো এটা সম্ভবই না। আমাদের ইউনিভার্সিটিতে এখন 2টা পক্ষ চলছে। আমাদের সেকেন্ড ক্যাম্পাসের যে কাজ আছে, এটা একটা পক্ষ হলো যে এই কাজটা যে কোনো মূল্যে সেনাবাহিনীর কাছে দিতে হবে, আর একটা পক্ষ হচ্ছে না, সেনাবাহিনীর কাছে দেওয়া যাবে না, এটা সিভিলিয়ানদের মাধ্যমে করাইতে হবে। তো যারা সেনাবাহিনী দেওয়ার পক্ষে, যেমন আমরা সহ জেনারেল স্টুডেন্টরা, তাদের যুক্তি হচ্ছে ভাই 10 বছর 12 বছর থেকে ওই জমিটা পড়ে আছে, কিচ্ছু হয় না, ওখানে শুধু ঘাস হয়েছে, গরুতে খাইছে, এতটুকুই, বাট কোটি কোটি টাকা নষ্ট হয়েছে আমাদের। সিভিলিয়ানদের দিয়ে আমাদের কাজগুলো হয় না। অ্যাট এ টাইম কুমিল্লা ইউনিভার্সিটির কাজগুলো হচ্ছে আপনার সেনাবাহিনী করছে, তাদের বিল্ডিং হল সব কিছু হয়ে গেছে, একই টাইমে শুরু হওয়া 2টা কাজ। আপনি কম্পেয়ার করেন, একটা মানুষ থাকতে পারতেছে আর একটা হচ্ছে এখনো বালি ভরাট হচ্ছে, 2টার পার্থক্য অনেক আলাদা। সুতরাং কাজ হয় নাই, অনেক দুর্নীতি হয়েছে, আমাদের সেনাবাহিনীর কাছে দিতে হবে। সেনাবাহিনীর কাছে প্রথম ফেজের কাজ কিছুদিন আগে দেওয়া হয়েছে, এই যে 1 বছরও হয়নি। আপনি এখন গেলে দেখবেন কত পরিবর্তন, 1 বছরের ভিতরে ব্যাপক কাজ হয়েছে ওখানে। তো সুতরাং আমাদেরকে সেনাবাহিনীর মাধ্যমে করতে হবে। তো আবার যারা সেনাবাহিনীকে দিতে চায় না, তাদের যুক্তি হচ্ছে সব জায়গায় যদি সেনাবাহিনীকে এঙ্গেজ করি এটা সুন্দর না, রাষ্ট্রের সিভিলিয়ানদেরকে আমাদের ভালোবাসতে হবে, পছন্দ করতে হবে, এটা তাদের যুক্তি। তো মোটা দাগে আমাদের স্টুডেন্টদের যেটা অবজারভেশন, এটা সিভিলিয়ানদের কাছে গেলে এখানে আর্থিক লেনদেনের একটা বড় প্রশ্ন তৈরি হয়, এবং বিগত সময় এটা হয়েছে। যখন একজন কন্ট্রাক্টরকে দেওয়া হয়, তখন তার কাছ থেকে কিছু আর্থিক লেনদেন, বা যারা প্রভাবশালী মহল থাকে, যারা হচ্ছে ছাত্রদের মধ্যে যারা প্রভাবশালী থাকে, নেতৃত্ব স্থানে থাকেন, তো এই আর্থিক লেনদেনের কারণে, এই দুর্নীতির কারণে আমাদের কাজগুলো হচ্ছে না। তো এই জায়গা থেকে আমরা যদি আমাদের এই সেকেন্ড ফেজের কাজটা যদি আমরা সেনাবাহিনীর হাতে তুলে দিতে পারি, তাহলে আমাদের এই সমস্যাটা খুব সহজে সমাধান হয়। তাহলে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়ার জন্য আমাদের এই টাইপের লোক দরকার হবে, যারা আসলে টাকার প্রতি মোহ থাকবে না, যে চাইবে না যে এখান থেকে তার কোনো প্রফিট আসুক। তো এই জায়গা থেকে আমরা মনে করি কিছু সৎ মানুষ দরকার, প্রশাসনেরও সততা দরকার, আবার শিক্ষার্থীদের মধ্যে থেকেও যারা নেতৃত্ব দিবে তাদের ওই যে সততা, নৈতিকতাটা খুব বেশি দরকার। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেয়ে শিক্ষার্থীদের সংখ্যা কেমন? জগন্নাথ ইউনিভার্সিটির বোনদের সংখ্যাটা অনেক আলহামদুলিল্লাহ খুব ভালো। আমাদের বোনদের সংখ্যা, আমাদের যে ভোটার তালিকা প্রকাশ হয়েছে, এখানে 48% আমাদের বোনেরা এবং 52% আমরা ছেলেরা। অলমোস্ট 50% বলা যায়। জি, অলমোস্ট 50। এদের জন্য আপনাদের পরিকল্পনা কি? বোনদের জন্য আমাদের পরিকল্পনা আছে। আমাদের পুরান ঢাকায় যে সমস্যা, মূলত এটা হচ্ছে বোনদের সিকিউরিটির অনেক বেশি সমস্যা আর কি। বিশেষ করে টিউশন করে যখন বোনেরা বের হয় বা যখন যাতায়াত করে, তখন তাদের অনেক বেশি সমস্যায় পড়তে হয়। এই জায়গা থেকে আমাদের বোনদের ক্ষেত্রে আমাদের প্রধান যে প্রথম যে পরিকল্পনা হচ্ছে নিরাপত্তাটা নিশ্চিত করা। যে আমাদের বোনেরা যখন রাতের বেলা চলাফেরা করে বা টিউশন থেকে বের হয় বা হল থেকে যায়, তখন তাদেরকে অনেক বেশি এই মাসেও 2-3 জন বোন আমাদের হেনস্থার শিকার হয়েছে। তো বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকাটা যদি আমরা স্থানীয় প্রশাসন, স্থানীয় পলিটিক্যাল যে নেতৃবৃন্দ আছে, সবার সাথে সহযোগিতা নিয়ে আমরা এটাকে নিরাপদ হিসেবে করতে পারি, তাহলে এটা আমাদের জন্য বোনদের নিরাপত্তার জন্য সহজ হবে। যেমন হচ্ছে আমাদের পাশে হচ্ছে বাহাদুর শাহ পার্ক, এখানে অনেক ভবঘুরে মানুষজন থাকে, এখানে ড্রাগ সেলিংয়ের একটা হাব টাইপের আর কি এই জায়গাটা। তারপর হচ্ছে আমাদের আশেপাশে যে গলিগুলো খুবই সরু, এই গলিগুলো হচ্ছে মোটামুটি মাদকের একটা হাব। তো আমরা চাইলেই সব কিছু উচ্ছেদ করতে পারবো, বিষয়টা এমন না।
তবে আমরা যদি স্থানীয় পলিটিক্যাল পার্টির সহযোগিতা নিই, যারা আছে ভালো মনের মানুষ, প্রভাবশালী যারা, প্রশাসনের সহযোগিতা নিই, তাহলে মোটামুটি এবং হচ্ছে যদি কেউ এ ধরনের সমস্যার সম্মুখীন হয়, সাথে সাথে যদি আমরা 2-4 জনের বিচার নিশ্চিত করতে পারি, তাহলে এই জায়গাটা আমরা মোটামুটি আমরা মনে করি যে নিরাপত্তার দিকটা আমরা এনশিওর করতে পারবো ইনশাআল্লাহ।